ওকে, আজকে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা ইংলিশের ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশন। সেটা হচ্ছে আমরা করব। আর রিডিং কম্প্রিহেনশন কিন্তু পরীক্ষায় আসবেই, বিশেষ করে জাহাঙ্গীরনগর বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট, এবং যাদের টার্গেট হচ্ছে আইবিএ মূলত। ঠিক আছে, আমার সাউন্ড আসতেছে তো ঠিক মতো, তাই না? তো এগুলো কিন্তু আসবেই, মাস্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো রিডিং কম্প্রিহেনশনটা আমরা আসলে পারি না, কারণ পরীক্ষার হলে গিয়ে দেখবো যে অনেক বড় বড় প্যাসেজ। ঠিক আছে, জাহাঙ্গীরনগরে তো একবারে পুরো এক পেজের উপর প্যাসেজ আসে। ঠিক আছে, তো এত বড় প্যাসেজ মানুষ পাগল হয়ে যায় আর কি। যে এত বড় প্যাসেজ কিভাবে আমরা পড়বো। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ থাকে, কারণ সময় থাকে অল্প। কারণ তোমরা জানো জাহাঙ্গীরনগর মাত্র 30 সেকেন্ড, 30 সেকেন্ড হচ্ছে একটা প্যাসেজের জন্য পাওয়া যায়। সেটা মানে প্যাসেজ বলতে একটা কোশ্চেনের জন্য মাত্র 30 সেকেন্ড থাকে। ঠিক আছে, এই কম্প্রিহেনশন এটা আইবিএ এবং মানে আইবিএ শুধু না, জাহাঙ্গীরনগর বিসি তেও আসে। ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো প্যাসেজটা আমরা আসলে পড়া শুরু করে দেই শুরুতেই। তো এটা হচ্ছে সবচেয়ে বড় প্রথম ভুল। ঠিক আছে, আর প্যাসেজে যে ভালো করবে না সে কিন্তু তোমার চান্স পাবে না। আর প্যাসেজের জন্য তোমার এটা মেইনলি এই রিডিং কম্প্রিহেনশন, নামের মধ্যে আছে রিডিং কম্প্রিহেনশন। তার মানে কি, তুমি এটা কতবার প্র্যাকটিস করছো জীবনে, কতবার তুমি নিউজ পেপার পড়ছো, ইংলিশ গল্পগুলা পড়ছো। ঠিক আছে, এটা নিয়ে চেক করা হয়। যেমন হচ্ছে আমি যখন, আমার কলেজ হচ্ছে অনেক ভালো একটা কলেজ বাংলাদেশের মধ্যে। ঠিক আছে, সেন্ট জোসেফ। ঠিক আছে, তো টপ কলেজে পড়ছি, তো ওইখানে আমি দেখছি যে হচ্ছে যারা মনে করো চান্স পাইছে অলরেডি, তারা কেন এবং কিভাবে পাইছে। ঠিক আছে, সেটাও একটা কোশ্চেন ছিল যে হচ্ছে কিভাবে তারা চান্স পাচ্ছে। তো আমার যে বন্ধু আছে, বন্ধু ছিল আর কি, মানে ক্লাসে দেখতাম যে হচ্ছে ইংলিশ বই, মানে এমনি তাকে দেখে মনে হতো একটু পাগল আর কি, সব বন্ধু বান্ধব তাই বলতো যে এই ছেলে দেখা যায় পাগল। কিন্তু সবাই এভাবে পাগল বলার পরও তার ব্যাগে অল টাইম দেখা যেত যে ইংলিশ বই। ঠিক আছে, ওই টাইমে ওই ইংলিশ বই পড়তো। দেখা যায় যে ওই এক এক দিন এক এক গল্প পড়তেছে, ইংলিশ বই পড়তেছে। ঠিক আছে, তারপর আমাদের ভার্সিটিতে সে স্পিচও দিছিল, মানে শেষ দিন। আমি বললাম কি রে, এই কেমনে স্পিচ দেয়। ঘটনাক্রমে আর কি আমরা, মানে আমার আব্বু যে বিল্ডিং এ আর কি অ্যাপার্টমেন্ট কিনে, সেটার উপরে তারা আবার ভাড়া থাকে, আমাদের উপরেই ভাড়া ছিল। তো ঘটনাক্রমে আমাদের এখানে এই বিল্ডিং এ ছিল। আর আমি তো সেকেন্ড টাইমার, তোমরা জানো। ফার্স্ট টাইমেই পরীক্ষা দিয়ে হচ্ছে ঢাকা ভার্সিটির আইবিএ তো ওর হয়ে যায়। কারণ কি, ওর রিডিং হ্যাবিট অনেক আগে থেকে ছিল, বললাম না যে হচ্ছে ইংলিশ বই সে হচ্ছে ইন্টার লেভেলে দেখতাম যে সে বই পড়তেছে। ওটা তো আর আমি বুঝি নাই তখন, মানে আমার তো কোনো গাইডেন্স ছিল না আর কি। আমি নিজেই, আমার বড় ভাই আর কি, আমি নিজে, আমার ছোট একটা ভাই আছে, তো আমাকে ওইভাবে পথ দেখানোর কেউ ছিল না। তখন তো আমি কষ্টে ফাইটা যাই আর কি, বুঝো না, নিজের কলেজ ফ্রেন্ড। তো যারা আমি পাগল ভাবতাম, সে হচ্ছে আমার বিল্ডিং উপরে থাকে, সে হয়ে গেছে ঢাকা ভার্সিটির আইবিএতে। এখন আমার কি হবে জীবনে। ঠিক আছে, পরে তো সেকেন্ড টাইম দিয়ে আর কি আমিও কাঁপাইছি, পঞ্চম হয়েছি তোমরা জানো, পরে জাহাঙ্গীরনগরে চান্স পাই। কিন্তু ওই তো ফার্স্টে একদম কোপ, নো ওয়ান ক্যান বিটস হিম, পিপল থিঙ্ক হি ইজ এ
ম্যাড, বাট হি ইজ নট এ ম্যাড বয়, হি ইজ সো মাচ ইন্টেলিজেন্ট। তাই না? বিশেষ করে ইংলিশে দক্ষতা অনেক বেশি ছিল, ক্রেজি লেভেলে। কারণ কি, সে মুভি টুভিও দেখছে। পরে আমিও তোমার হচ্ছে মানে ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকেই ভার্সিটির আমার বন্ধু বান্ধব যখন হচ্ছে ভার্সিটির পড়া নিয়ে ব্যস্ত, তখন আমি ইংলিশ বই পড়ছি, ইংলিশ মুভি দেখছি, ইংলিশ সিরিজ দেখছি অনেকগুলা। ঠিক আছে, গেম অফ থ্রোনস থেকে শুরু করে ভাইকিংস, তারপর সবচেয়ে বেশি ফেমাস সিটকম দ্য বিগ ব্যাং থিওরি, তারপর হচ্ছে ফ্রেন্ডস। ঠিক আছে, এরকম অগণিত অসংখ্য সিরিজ দেখছি। কারণ একটা ইংলিশ হচ্ছে একটা ভাষা, ইংলিশ কোনো আসলে সাবজেক্ট না, এটা ভাষা অনুযায়ী শিখতে হয়। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষা যেদিন আছে তোমাদের দ্রুত অনেক বেশি নিউজ পেপার থেকে শুরু করে বই, তো মুভি দেখা রেগুলার একটা করে রাখতে পারো, যাতে ইংলিশটা তোমাদের কাছে নর্মাল হয়ে যায়। ঠিক আছে, তারপর আমি ইসলামিক লেকচারও ইংলিশে শুনতাম আর কি। আমার ফেভারিট, ঠিক আছে, আমার ফেভারিটও এই জন্য ইসলামিক স্কলার আমার ফেভারিট যিনি ছিলেন, তার নাম হচ্ছে ইয়াসির কাদি। আমেরিকান, আমেরিকান পাকিস্তানি। ঠিক আছে, এবং তিনি যেগুলো লেকচার দিতেন, আমি ওয়ার্ড যেগুলো বুঝতাম না সেগুলো হচ্ছে লিখে রাখতাম, পরে সেগুলো মিনিং বের করতাম। পরে ওনার একটা সিরিজ আছে আর কি, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বায়োগ্রাফি নিয়ে, 104টা এপিসোড, প্রতিটা এপিসোডই প্রায় 1 ঘন্টার মতো। ওইটা পুরো আমি শেষ করছি, এবং ওইখান থেকে প্রায় 700 ওয়ার্ড লিখে রাখি, এবং 700টা ওয়ার্ড আমি নতুন শিখছি সেখান থেকে। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে ভোকাবুলারি ইনক্রিজ করছি, এখনো নিয়মিত ভাবে ভোকাবুলারি ইনক্রিজ করতে থাকি। ঠিক আছে, তো এটা আসলে ভোকাবুলারি লার্নিং এর একটা বিষয় ইংলিশ। মোটামুটি ভোকাবুলারি পারলে গ্রামারও আস্তে আস্তে পারা যায়, এমনি বোঝা যায় আর কি সবকিছু, তখন ওইভাবে ভুল হয় না। তো তোমাদেরও এইভাবে আগাইতে হবে, কিছু করার নেই। আর এখন যেহেতু তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের তো এত সময়ও নেই সবকিছুর, এখন তোমাদের রেগুলার বেসিসে একটা করে নিউজ পেপার তোমরা পড়তে পারো, দ্য ডেইলি স্টার। ঠিক আছে, গুগলে সার্চ দিলেই চলে আসবে। ঠিক আছে, প্রতিদিন ওপিনিয়ন পেজটা পড়তে পারো। আর রিডিং স্পিড বাড়াইতে হবে, একটা বইও কিনে নিতে পারো চাইলে, অ্যাটলিস্ট হ্যারি পটার, বা হচ্ছে তুমি বইও না কিনতে চাও তাও সমস্যা নেই, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে সেটারই সব প্যাসেজ কিন্তু তুমি শেষ করো নাই, ওইখানে অনেকগুলো প্যাসেজ আছে, ওগুলো হচ্ছে শেষ করতে হবে। তাহলে হচ্ছে তোমার একটা অনেকখানি পড়তে পারবা। আর এবার হচ্ছে টিপস এন্ড ট্রিক্স, যে টিপস এন্ড ট্রিক্স গুলো ফলো করলে তোমরা হচ্ছে ইজিলি ইজিলি কিন্তু তোমরা সফল হইতে পারবা আর কি। অনেকগুলো কমন পাবা, যে টিপস গুলা বলে দিব, যে ভুলগুলা না করলে তোমাদের ইজিলি চান্স হবে। ঠিক আছে, তো সেকেন্ড টাইমে তোমাদেরও কিন্তু তোমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই তোমাকে কিন্তু টপ করাইছে, মানে অনেক অন্য লেভেলে চলে গেছে, তুমি কিন্তু পিছিয়ে পড়ে আছো। এখনই তোমাকে দেখাই দিতে হবে, আমি যেভাবে দেখাইতে পারছি। ঠিক আছে, সবার মুখ বন্ধ করে দিছি। ঠিক আছে, আমার অনেক ডাক্তার বন্ধু বান্ধব, ইঞ্জিনিয়ার বন্ধু বান্ধব, আমার কাছে এখন কিছুই না। ঠিক আছে, আমি যেই আমার ইউটিউব চ্যানেল, শুধু এই একটা না, আমার কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল আছে, দুইটা ইউটিউব চ্যানেলের মালিক আমি। তো আল্লাহর রহমতে কামাইছি অনেক, বাড়িও কিনছি, গাড়িও কিনছি। তো টাকা পয়সার অভাব নেই আর কি, আলহামদুলিল্লাহ। তো অনেক বন্ধু বান্ধব আমার, মানে আমার যে ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছে ওরা আমার লেভেলে নেই। আর যারা ভার্সিটিতে, তো কথাই বাদ দাও। ঠিক আছে, এমনকি আমার স্টুডেন্টরাই অনেকে আছে যারা হচ্ছে অনেক হাই লেভেলে চলে গেছে। তো তোমরাও আসতে পারবা, তোমরাও পারবা। তো আমার টার্গেট ছিল ফার্স্ট হওয়া। ঠিক আছে, যখনই দেখছি যে পোলাপাইন মানে আমি তো আবার সেন্ট জোসেফের না, বুঝই তো, আমার তো বুয়েট থেকে শুরু করে সব জায়গায় আর কি আমার বন্ধু বান্ধব ছিল। শুধুমাত্র ফার্স্ট টাইমে আমার ইজ্জত চলে গেছিল আর কি, আমি কোথাও বাইরে হতে পারতাম না, লজ্জায় একবারে শেষ। ঠিক আছে, ঘরে পরে এইভাবে অনলাইনে
অনেক কষ্ট করে সুন্দরভাবে প্রিপারেশনটা নিছি, তারপর গিয়ে চান্স পাইছি। তারপর হাজার হাজার স্টুডেন্ট এখন চান্স পাওয়াই প্রতি বছর। তো তোমারও টার্গেট থাকতে হবে ফার্স্ট, তুমি ভাবে পড়াশোনা করবা। ঠিক আছে, তোমরা তো হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও অনেকেই, যে ভাই এটা হেল্প করেন ওটা হেল্প করেন, আমি কিন্তু সবাইকে হেল্প করি। যারা পেইডের আছো তাদের বলতেছি আর কি, কারণ পেইড ছাড়া তো আমার এত তো সময় নেই মেসেজের রিপ্লাই দেওয়ার। তো এটাও কিন্তু অনেক বেশি একটা গাইডেন্স পাচ্ছ, যেটা আমার টাইম আমি পাইনি। আমার অনেক কষ্ট হয়েছিল, সেই থেকেই আর কি এই চ্যানেল খুলছিলাম, যাতে সবাইকে হেল্প করতে পারি, চান্স পাইতে পারি। আমি যে পথে গেছি তোমরাও যাতে সেই পথে আসতে পারো, এবং চান্স পাওয়ার যে স্বাদটা সেটা উপভোগ করতে পারো। ঠিক আছে, এর থেকে মজার আর কি কিছু নাই। চান্স পায় যখন চিল্লানি দিবা একটা, ইয়েস ইয়েস, পাগল হয়ে যাবে আর কি। আধা ঘন্টা তো প্রায় বিশ্বাসই হবে না, কিছুক্ষণ পর তোমার মানে অন্যরকম ফিলিং, শুধুমাত্র অক্সিটোসিন, ডোপামিন মাথা থেকে শুধু ক্ষরণ হবে, আর পাগল হয়ে যাবে তুমি মানে খুশিতে আত্মহারা। ঠিক আছে, আর সেকেন্ড টাইমারই তো সবাই ক্লাসের, আমি কিন্তু সেকেন্ড টাইমারই পড়াই সবাই, ফার্স্ট টাইমার একজনও নেই। ঠিক আছে, এই আর কি অবস্থা তো, অন্যরকম, এর থেকে ভালো ফিলিং আর কোথাও পাবা না। আর বিউপি তেও আসে অনেক বড় প্যাসেজ, তারপর হচ্ছে অনেকে মেরিটাইমে পরীক্ষা দিতে চাও, তা সেখানেও কিন্তু প্যাসেজ আসে একশো একশো। প্যাসেজটা মেইন ইংলিশের ক্ষেত্রে। তো কিভাবে কমপ্লিট করবো সেটাই আমরা দেখবো। তো মাস্টারিং রিডিং কম্প্রিহেনশন, এ স্ট্র্যাটেজিক গাইড ফর আইবি অ্যাডমিশন টেস্ট। শুধুমাত্র আইবি না, যেগুলো বললাম সেগুলোতেও তো আসে, তাই না? আমরা তো বললামই বিসি সহ যেগুলো। Why this matters? কেন? কারণ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ চ্যালেঞ্জ। ঠিক আছে, দ্য চ্যালেঞ্জ বাই দ্য নাম্বারস। ঠিক আছে, পরীক্ষায় আসে দুই তিনটা কম্প্রিহেনশন, এটা আইবিএ তে বেশি আসে আর কি, তোমাদের তো একটাই আসবে। কিন্তু আসবে বিশাল সাইজ আর কি, এমন না যে 4 লাইন 5 লাইন, আসবে একবারে পুরো এক পেজ। কোশ্চেন তোমরা দেখছো কিনা, প্রায় এত বড় থাকে কোশ্চেন, এরকম একটা পাতা পুরাটা যদি একটা কোশ্চেন মানে এরকম ছোট ছোট লেখা তোমার হচ্ছে থাকবে প্যাসেজ, তোমার পাগল হয়ে যাবে যারা পারে না বুঝে না তারা তো ওই প্যাসেজ পড়া শুরু করবে, অনেকে প্যাসেজ পড়ার সময় পাবে না। আর তোমাদের করতে হবে স্মার্ট মুভ। স্মার্ট মুভ কিভাবে সেটাই বলতেছি, প্যাসেজে প্রায় 5 থেকে 7টা থাকে কোশ্চেন, কিন্তু তোমাদের থাকবে টোটাল 5টা কোশ্চেন। স্পিড ইজ ক্রুশিয়াল, ঠিক আছে, এই যে তোমাদের স্পিডটাই মেইন, চান্সের কিন্তু স্পিডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই মুসলমানরা যে পুরা পৃথিবী শাসন করছে, অর্ধ পৃথিবী, তারা কিন্তু জিতছে স্পিডের কারণে, তোমরা জানো কিনা? মুসলিমদের পাওয়ারে ছিল স্পিড। ঠিক আছে, হাতে কিছু থাকতো না, জাস্ট একটা তরোয়াল আর ঘোড়া, বা দৌড়ে গেলে দৌড়ে। ঠিক আছে, উপরে মানুষ কত কিছু কবচ পরতো, অমুক পরতো, মানে অন্যান্য পার্সিয়ানরা, ইরানের আর কি, যারা তারা হারছে এই কারণেই, তারা মনে করো বুট পরতো, অমুক পরতো, তমুক পরতো, মানে আহ, ঠিক আছে। তারপর হচ্ছে সব লোহার ছিল গার্ড গুলা, এইখানে গার্ড, এইখানে গার্ড, এইখানে গার্ড, গার্ড পরে পরে এই জীবন শেষ। তারপর এই পাশে একটা ইয়াও নিত, কি বলে তাদের, সেফ গার্ড, বামাতে নিত, ডানাতে তরোয়াল, এরকম 20-30 কেজি নিয়ে আর কি যুদ্ধে নামা। অনেক স্লো না তাহলে? আর মুসলিমরা যারা ছিল জাস্ট একটা তরোয়াল, আর কিছুই না। আর সাদা জামা মানে পাঞ্জাবি, নর্মাল পাঞ্জাবি বলতে ওই যুগে তো আর পাঞ্জাবি না, জুব্বা বা একটা ধরো একটা ড্রেস, জুব্বাও অ্যাকচুয়ালি ওই যুগে ছিল না, পাঞ্জাবি টাইপের ড্রেস ধরো একটা। অনেকে ভাবে যাচ্ছে পাঞ্জাবি এগুলো মানে সুন্নতি পোশাক, আসলে তো এগুলো সুন্নতি পোশাক না, এগুলো ওই যুগে ছিলই না। তো স্পিড ইজ ক্রুশাল, ঠিক আছে, স্পিডটা ইম্পর্টেন্ট। ইট ইজ ক্রুশাল ফর এভরিওয়ান টু অ্যান্সার দিস segment as fast as and accurately as possible. The common pitfall, what not to do, কি করা যাবে না, ঠিক আছে, ডোন্ট রিড থ্রোলি ফার্স্ট। ঠিক আছে, পুরাটা প্রথমে পড়া যাবে না, অনেকে কি করে প্যাসেজটা পাওয়ার সাথে সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম পড়া শুরু করে,
যেটা হচ্ছে তোমাদের কি করা যাবে না। The common mistake is starting to read the passage slowly from the beginning without any context. মানে context কি এটা তো বুঝবেই না, এই জন্য যাবে না। To waste valuable time because you don't know what information you were looking for. ঠিক আছে, কি খুঁজতেছো এটা তো তুমি জানো না আসলে। এটা জানার জন্য তোমার আগে কি করতে হবে সেটাই বলবো। You will likely have to read the entire passage again section by section and find the answers. A winning strategy, সেটা কি, এ ফোর স্টেপ অ্যাপ্রোচ, একটা চার স্টেপ অ্যাপ্রোচ নিতে হবে তোমাদের। ঠিক আছে, এই চারটা স্টেপ কি কি? স্টেপ ওয়ান, স্কিম। ঠিক আছে, ফার্স্ট স্কিম থ্রো দ্য হোল প্যাসেজ টু গেট এ জেনারেল সেন্স অফ দ্য টপিক এন্ড স্ট্রাকচার। মানে এক নজরে একটু পুরাটা প্যাসেজ একটু একবার চোখ বুলাইলে পড়বা না আর কি, জাস্ট একটু চোখ বুলাইলে যে কিসের উপরে আর কি, যেই ওয়ার্ড গুলা তোমার চোখে ভাসলো ফার্স্টেই, সেগুলো অনুযায়ী তুমি বুঝতে পারবো যে প্যাসেজটা কি নিয়ে বলছে। কিন্তু তারপর চলে যাবে একদম কোশ্চেন সেকশনে, রিড দ্য কোশ্চেন্স। ঠিক আছে, অনেকে চাইলে এইটা অ্যাভয়েড করে ডিরেক্ট কোশ্চেনেই চলে যেতে পারো। ডিরেক্ট ফার্স্টে আমি এইভাবেই করি, ফার্স্টে কোশ্চেনটা পড়ে নিই। Read the questions and identify the keywords and try to locate which part of the passage they are from। ঠিক আছে, মানে ফার্স্টে হচ্ছে যাবাকে কোশ্চেনে, কোশ্চেন দেখবা, কোশ্চেনে কিভাবে আছে সেই অনুযায়ী হচ্ছে তোমার স্ট্র্যাটেজি সাজাবা। এবং প্যাসেজটা তারপর যদি পড়ো, কোশ্চেন পড়ার পর, তাহলে তোমরা দেখবে যে অনেক কিছু তুমি বুঝতেছো এবং কমন কিন্তু পেয়ে যাবা। তখন হচ্ছে সেটা দিয়ে তুমি দাগাবা আর কি, কলম দিয়ে। কোশ্চেনে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা হচ্ছে প্যাসেজে যেখানে পাবা সেখানে দাগ দিবা। ঠিক আছে, রিড অ্যান্ড অ্যান্সার নাও, রিড দ্য প্যাসেজ থ্রোলি, তারপর হচ্ছে পুরোটা প্যাসেজ পড়বা। অ্যান্সারিং দ্য কোশ্চেন, কোশ্চেন কিন্তু টোটাল পাঁচটা যেহেতু থাকবে প্যাসেজের, এই পাঁচটা কোশ্চেনে তোমার প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো সেগুলো হচ্ছে এই প্যাসেজ পড়ার সময় দাগাবা সেগুলা, তাহলে অ্যান্সার হয়ে যাবে অনেকখানি। রিড দ্য প্যাসেজ থ্রোলি অ্যান্সারিং দ্য কোশ্চেন্স অ্যাজ ইউ ফাইন্ড দ্য রেলেভেন্ট ইনফরমেশন। স্টেপ ফোর, for difficult question, find the correct answer by rejecting the wrong ones. Read all options। ঠিক আছে, এলিমিনেট, এটা হচ্ছে একটা পদ্ধতি এমসিকিউর জন্য। এ বি সি ডি চারটা থাকে। ঠিক আছে, চারটার মধ্যে বের করবা কোনটা একদম হবেই না। ঠিক আছে, এটা যদি নাই হয় তাহলে এই তিনটার মধ্যে একটা হইতে পারে অ্যান্সার। ঠিক আছে, এই তিনটার মধ্যে কি একটা হইতে পারে, তার মানে তোমার হওয়ার পসিবিলিটি কত, 75%। ওকে, তিনটার মধ্যে একটা চুজ করতে পারা হবে। তো সরি, 75% নাও, 1/3 তোমার হওয়ার পসিবিলিটি আন্দাজে দাগাইলো। আর আন্দাজে দাগানোর ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম টাইমে বিটা আর কি দাগাবা, অন্যটা কম দাগানোর ট্রাই করবা। কারণ আন্দাজে দাগাতে হবে জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিতে গেলে, সেখানে নেগেটিভ মার্ক মাত্র 0.20, তোমার দাগাইতে হবে প্রায় 75 থেকে 80টা। এটা মাস্ট আর কি, পারো আর না পারো, আন্দাজে হোক যেভাবে হোক এটা করতেই হবে। সবাই লিখে রাখো পরীক্ষা। আমার টাইমে আমি কি করতাম, 80টাই দাগে আসতাম প্রত্যেকটা, পারি আর না পারি আমি। ঠিক আছে, যেখানে পঞ্চম হয়েছে সেখানে আমি 80টাই দাগাইছি। হুম, কিন্তু 80টা গেম পারতাম, পারতাম না তো। A critical piece of advice: these places are usually pretty straightforward, so didn't overthink. তো প্যাসেজ নিয়ে তোমরা ওভারথিঙ্ক করবে না আর কি। এসেনশিয়াল টিপস এন্ড হ্যাবিটস, বিল্ডিং ইউর স্কিলস ফর সাকসেস। ঠিক আছে, প্রথম যেটা তোমার কাজ সেটা হচ্ছে পেস এন্ড কিওয়ার্ডস। ট্রাই ইনক্রিজিং এর রিডিং পেস। কিভাবে রিডিং পেসটা বাড়বে? প্র্যাকটিস উইথ এ টাইমার টু ইমপ্রুভ ইউর স্পিড উইথ আউট স্যাক্রিফাইসিং কম্প্রিহেনশন। ঠিক আছে, তুমি এর জন্য হচ্ছে আমরা কিছু টেস্ট একটু পরে দিব এখানে, যে হচ্ছে তুমি প্র্যাকটিস করবে আর কি তোমার টাইম লিমিট ধরে ধরে। দরকার বলে স্টপ ওয়াচে টাইম দিয়ে নিবা মোবাইলে, যদি মোবাইলটা অ্যাভয়েড করবে অন্যান্য কিছু। ঠিক আছে, ঘড়িতে থাকলে ঘড়িতে স্টপ ওয়াচ দিয়ে তোমরা প্র্যাকটিস করবা, কম সময়ের মধ্যে কত কম সময় তুমি পারতে পারো। পাঁচটা কোশ্চেন তো সময় তুমি 2.5 মিনিট এভারেজে পাও, একটা 30 সেকেন্ড করে। কিন্তু কম্প্রিহেনশনের ক্ষেত্রে একটু বেশি দিলে আর কি, কারণ এটা বড় একটা বিষয়। 4 মিনিট দিলা বা 5 মিনিট হাইস্ট। ঠিক আছে, এর মধ্যে একটা কম্প্রিহেনশন পুরোটা শেষ করার ট্রাই করবা।
এর কম করা যাবে না। যদি 2.5 মিনিটে আসতে পারো তাহলে তো তুমি মনে করো বাবাকের বাচ্চা, চান্সকে আটকায়। আইডেন্টিফাই অ্যান্ড রিস্টেট দ্য কিওয়ার্ডস বিফোর ইউ সার্চ, নো এক্স্যাক্টলি what the question asking for, this focus is your search। ঠিক আছে, এই যে যেটা বলতে চাচ্ছিলাম যে প্রথমে কোশ্চেন গুলা পড়বা এবং সেখানে যে কিওয়ার্ড গুলা সেটাই হচ্ছে দাগায় নিবা, এবং সেটাই তোমরা আবার হচ্ছে কম্পারিজনে খুঁজবা, তাহলে তোমার অর্ধেক কাজ শেষ। ঠিক আছে, ভোকাবুলারি অ্যান্ড মেইন আইডিয়া, এইখানে দেখবো যে ভোকাবুলারি অনেক বেশি থাকবে। ভোকাবুলারি কিন্তু থাকে, কোশ্চেন অবশ্যই থাকবে ভোকাবুলারি। ঠিক আছে, মানে এই প্যাসেজ থেকে প্যাসেজেরই একটা ওয়ার্ড থাকবে কিন্তু সেটার ডিফারেন্ট মিনিং চাইতে পারে, অপোজিট মিনিং বা হচ্ছে সিমিলার ওয়ার্ড আরেকটা চাইতে পারে, বা বলতে পারে এটা মানে কি, হোয়াট ইট হোয়াট ইট মিনস ফর, এটা অর্থ কি আসলে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্যাসেজের যে লাইনটা আছে, সেই লাইনটা পড়লে তুমি যদি সেই ওয়ার্ডটা না পারো তাহলে বুঝে ফেলবা যে আসলে কি বুঝাতে চাচ্ছে। ঠিক আছে, লাইনটা পড়ে বোঝা যাবে যে আসলে এটার অর্থ কি। তারপর লুক ফর দ্য মেইন আইডিয়া, অলওয়েজ ট্রাই টু গ্রাস্প দ্য সেন্ট্রাল পয়েন্ট অ্যান্ড অর আর্গুমেন্ট অফ দ্য প্যাসেজ অ্যাজ ইউ রিড। ঠিক আছে, সব সময় হচ্ছে সেন্ট্রাল পয়েন্টটা তোমরা বোঝার ট্রাই করবা প্যাসেজ থেকে। ঠিক আছে, আর এই যুগে কিন্তু ইংলিশ ছাড়া তোমার চাকরি তেমন একটা হবে না। তুমি ওয়েটার যদি হইতে চাও, ঠিক আছে, 5 স্টার গুলা, যেমন গতকালকে রেডিসনে গেছিলাম, তো সেখানে ওয়েটারকে বললাম যে হচ্ছে আই এম গোনা নিড এ ট্রাস্ট প্লে ট্রাস্ট প্লে সরি, মাঝে মাঝে তোতলামি হয় আর কি, আই এম গোনা নিড এ ট্রাস্ট প্লেট। তো এটা যখন বললাম সে হচ্ছে হুঁ বললো শুধু, সে শুধু একটুকু শিখছে আর কিছু শিখে নেই। পরে আমার মানে বোন প্লেটটা আনেই নেই আমার জন্য। ঠিক আছে, বোন প্লেট বা ট্রাস্ট প্লেট যেটাই বলো, কারণ আমি তো ওই টাইমে হচ্ছে হাড্ডিও খাচ্ছিলাম না, এই জন্য বোন প্লেট আর বলিনি। তো মনে হয় বোন প্লেট বললে বুঝতো আর কি বাংলা কথা। তো এই আর কি অবস্থা। তো সেখানে তোমার একটা লজ্জার ব্যাপার থাকবে যে হচ্ছে আরে কি বললো বুঝলামই না। তো ছোট থেকে ছোট, বড় থেকে বড়, চাকরি করতে গেলে ইংলিশটা লাগবে। আবার বাংলাদেশে ইংলিশ পারলে আরো লাভ আছে। মেয়েরা হচ্ছে যারা ইংলিশ পারে সেই ছেলেদের পছন্দ করে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো ইংলিশ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো টিপস 5 এবং 6, স্ট্রাকচার অ্যান্ড ফোকাস, ব্রেক দ্য প্যাসেজ ইনটু স্মলার সেকশন। অনেক বড় প্যাসেজ থাকবে তো তুমি এটাকে ইচ্ছে করে 3-4 সেকশনে ভাগ করতে পারো। কিভাবে মেন্টালি ডিভাইড দ্য টেক্সট ইনটু প্যারাগ্রাফস or logical parts to make it easier to digest। ঠিক আছে, এগুলো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে। তারপর হচ্ছে ডোন্ট লুজ ফোকাস, ইফ ইউর মাইন্ড ওয়ান্ডার্স ইউ উইল নিড টু রিস্টার্ট, হুইচ wastes a lot of time staying engaged। ঠিক আছে, তো লুজ ফোকাস করা যাবে না তোমাদের। এই জন্য খুব সুন্দরভাবে একবারেই যাতে পড়ে ফেলতে পারো, কারণ বারবার এটা পড়ার টাইমও পাবো না, অনেক কম সময় থাকে। কোশ্চেন্স, থ্যাংক ইউ। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, এখান থেকে যেটুক বলছি একটু বুঝছো তো সবাই নাকি? হ্যাঁ, এই স্লাইড গুলো কম্প্রিহেন বুঝছো? ওকে, ঠিক আছে, এবার হ্যাঁ, হচ্ছে এখান আমরা থেকে কি কিছু সলভ করব গ্রামার রিয়েল লাইফ থেকে। এটা হচ্ছে বাংলা ইংলিশ সহ এই শীটটা। ভাইয়া, এখান তো থেকে কি গ্রামার কোশ্চেন আসতে পারে? রিডিং কম্প্রিহেনশন থেকে হচ্ছে তোমার গ্রামার কোশ্চেন তো আসতেই পারে না, আসার তো কিছু নেই, কিন্তু মেইনলি আসে ভোকাবুলারি, এটাই হচ্ছে মেইন। তো প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় ইংরেজি ভাষা জ্ঞানের সাথে সাথে বিশ্লেষণী শক্তি, ঠিক আছে, মানসিক দক্ষতা যাচাইয়ের জন্য রিডিং কম্প্রিহেনশন একটা রিডিং কম্প্রিহেনশন একটি গুরুত্বপূর্ণ টেস্ট এরিয়া হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই একটি মাত্র বিষয় ছাড়া
অন্যান্যগুলো মোটামুটি ভাবে স্মৃতিশক্তি নির্ভর। যেমন লিটারেচার, গ্রামার, ভোকাবুলারি এগুলো হচ্ছে তোমরা মুখস্থ রাখতে পারো। কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। ঠিক আছে, এটা প্রায়, এটা হচ্ছে রিডিং টেস্টের মতো আইএলটিএস এর। রিডিং কম্প্রিহেনশন যাতে সমৃদ্ধ ভোকাবুলারি সম্পন্ন প্রতিযোগিতা প্রতিযোগীদেরও গলদর্ক্ষম হতে হয়, বোঝা যাচ্ছে না আর কি ওয়ার্ড গুলো। তো কারণ রিডিং এর ক্ষেত্রে শুধু শব্দার্থ জানাই জরুরি নয়, বরং প্যাসেজের সামগ্রিক অর্থ ও ভাবার্থ অনুধাবনে অত্যাধিক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি কিন্তু আগে ইংলিশই পারতাম না আমিও, মানে ইংলিশ গ্রামারে ভালো ছিলাম ছোটবেলা থেকে, মানে আমার টিচার ভালো ছিল এই কারণে। কিন্তু আমি ইংলিশে ফ্লুয়েন্ট ছিলাম না। ওই তোমাদের তো একটু আগে বললাম যে হচ্ছে মুভি টুভি দেখছি, তারপর বইটাই পড়ছি ইংলিশ, পরে আস্তে আস্তে ফ্লুয়েন্ট হয়ে গেছি। আর আমি আমেরিকানের থেকে ব্রিটিশ অ্যাকসেন্ট আমার বেশি আসে। এটা হচ্ছে আমার টিচাররা বলছে আমাকে। এই কারণে আমি মনে করো একমাত্র লোক যে হচ্ছে পুরা আমার ভার্সিটিতে আর কি আমি ইংলিশে প্রেজেন্টেশন দিচ্ছি পুরা, যেটা কেউ পারে নাই। পরে আমার এত কনফিডেন্স এটা দেখার পর টিচারই উল্টা বলছে যে সবাইকে যে হচ্ছে বাংলায় কোনো প্রেজেন্টেশন হবে না, ফুল প্রেজেন্টেশন ইংলিশে দিতে হবে। পরে সবাই ফুল প্রেজেন্টেশন আবার ইংলিশে দিছে। এই আর কি অবস্থা। আর ফ্লুয়েন্ট কিভাবে এটা বুঝছি হচ্ছে তোমার বিভিন্ন, আমি বললাম যে 5 স্টার সব বিভিন্ন জায়গায় যাই যখন, তখন সেখানে তো অনেক বিদেশি থাকে, ফরেনার, বিশেষ করে গুলশানে। তো তাদের সাথে যখন কথা হয় তখন দেখি যে কোনো বাজেই না, তখন আমি আবার সব বুঝতেও পারি। তখন থেকে বোঝা গেছে যে আসলে আমি আসলে ফ্লুয়েন্ট। তো তোমরা চাইলে, যদি এতদূর নাও আসতে পারো, তোমরা হচ্ছে ডুওলিঙ্গো সরা বিভিন্ন অ্যাপও আছে যেগুলোতে একদম ফরেনারদের সাথে ডিরেক্ট কথা বলতে পারবে ইংলিশে। তো সেভাবে তোমরাও বুঝতে পারবে যে তুমি কতটুকু ফ্লুয়েন্ট কিনা। ঠিক আছে, হাউ মাচ ইউ আর ফ্লুয়েন্স ইন ইংলিশ। তো কারণ রিডিং এর ক্ষেত্রে শুধু শব্দ তো জানাই জরুরি নয়, প্যাসেজের, এটা তো বললাম যে ওদের কিন্তু পাঠকের শব্দ ভান্ডার সমৃদ্ধ। পাঠ, তোমার শব্দ ভান্ডার মানে এটাই এটাই মেইন আর কি, ভোকাবুলারি স্ট্রং করতে হবে, অনেক বেশি স্ট্রং করতে হবে। এই জন্য তোমাদের যে ভোকাবুলারি শিট দিচ্ছে আর কি, বিসিএস এর, সেগুলোও কিন্তু তোমাদের পড়ে ফেলতে হবে। সিনোনিম অ্যান্টোনিমের আলাদা শিট দিয়েছি, প্রিপজিশনের আলাদা শিট দিয়েছি, যেগুলো অলরেডি বিসিএস আর্টস এর কোশ্চেন, সেগুলো তো ফুল মুখস্থ থাকতেই হবে। তো কম্পিটিশনে কাঙ্ক্ষিত লাভ হলেও, এটা কিন্তু অনেক বড় প্যাকেজ, এটা কিন্তু পাইবো না যে এক পেজ। তো আর এই প্যাকেজটা পুরোটা পড়তে পারলে এখানে অনেকগুলো রিডিং কম্প্রিহেনশন নিচে টেস্টও আছে। তো এটা যদি আমরা মোটামুটি ফুললি কভার করে ফেলি, তাহলে মনে করো যে কয়েকটা রিডিং কম্প্রিহেনশন নিচে আছে। তো এরকম যখন কয়েকটা আমরা প্র্যাকটিস করে ফেলবো তখন কিন্তু আমাদের আর বাজবে না, তখন কিন্তু আমরা সব পারবো। তো স্টে ফোকাস উইথ মি। কিছু প্রতিযোগিতায় এগিয়ে থাকাই যেখানে মূল লক্ষ্য, সেখানে হচ্ছে কিছু বিষয় প্রতিবন্ধক হিসেবে দাঁড় করিয়ে রাখা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। রিডিং এর অর্থ, লক্ষ্য, উদ্দেশ্য, প্রক্রিয়া, কৌশল ইত্যাদি সম্বন্ধে প্রাথমিক ধারণা থাকলে কম্প্রিহেনশনে উত্তর দেওয়া কিছুটা কঠিন হলে দুঃসাধ্য কিছু নয়। ঠিক আছে, বিষয়টা অনেক তাত্ত্বিক মনে হলো, এটা কিন্তু তাত্ত্বিক না, আসলে রিডার না হয়েও রিডিং কম্প্রিহেনশনে উত্তর দেওয়া আপনার জন্য সহজসাধ্য হবে আশা করি। তো রিডিং কম্প্রিহেনশন কি, হোয়াট ইজ রিডিং? রিডিং হচ্ছে তোমার কি, পড়ায়, যে এগুলো একটা পড়া, এটাকে বলা হয় রিডিং। এছাড়া তোমাকে টাইপস কি কি আছে, যে লিটারাল কম্প্রিহেনশন, তারপর অনেকগুলো টাইপ দিছে, এগুলো তো চাই না, আসলে লাভ নাই তোমার।
যে কারণে কঠিন মনে হয়, ডিফারেন্স ইন মানে ভিন্ন ভাষা, এই জন্য তোমার কঠিন মনে হয়। তো মেইনলি হচ্ছে তোমার প্রবলেম ইন ভোকাবুলারি। ঠিক আছে, ঘুরে ফিরে একটাই কথা, ভোকাবুলারি স্ট্রং করতে হবে। ঠিক আছে, তাইলে হচ্ছে তুমি পারবা, নাইলে কিন্তু পারবা না। ওকে, ক্যামেরা অফ রাখলাম। তো সাবজেক্ট ওয়াইজ নলেজ, তোমার হচ্ছে অনেক বেশি জ্ঞান রাখতে হবে, নাইলে কিন্তু পারবা না। তারপর ডিফিকাল্টি ইন কনসেপ্ট এন্ড স্টাইল, তো রিডিং স্টাইল যদি না বুঝো লেখকের, তাও তুমি নাও বুঝতে পারো। রোল অফ ব্যাকগ্রাউন্ড অফ নলেজ ইন রিডিং। ঠিক আছে, প্রসেস অফ রিডিং, এই যে টপ ডাউন প্রসেস, টপ বটম আপ প্রসেস। ঠিক আছে, দুই প্রক্রিয়ায় পড়া যায়, শুধু যে উপর থেকে পড়বা তা না, নিচ থেকেও তোমরা চাইলে পড়তে পারো। টপ ডাউন প্রসেস, এখানে থেকে তুমি বুদ্ধিমান অনুধাবনের চেষ্টা করো উপর থেকে পড়ে পড়ে, এবং লেখকের লেখার ধরন অনুযায়ী তুমি হচ্ছে বিশ্লেষণ করে পেজটি সামগ্রিক অর্থ অনুধাবন করতে পারো। বটম আপ প্রসেস হচ্ছে যখন মানে লেখক অনেক বেশি তোমার জ্ঞানী যদি হয়ে থাকে, তাহলে তাদের লেখাটা একটু বুঝতে অসুবিধা হয়ে যায়, সেটাই বলতে। এবার হচ্ছে মেইন কৌশলগুলো, এইখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজিস অফ রিডিং, রিডিং এর কৌশল। ঠিক আছে, রিডিং কম্প্রিহেনশনে ভালো করার মূল মন্ত্র হচ্ছে বেশি বেশি অনুশীলন করা। তবে শুধু অনুশীলন করলেই হবে না, বরং প্র্যাকটিস ও প্র্যাকটিক্যাল উভয় টেস্টে কিছু কৌশল অবলম্বন করতে হবে। অভিজ্ঞতায় দেখা গেছে, যারা এসব কৌশল প্রয়োগ করে কম্প্রিহেনশনের প্রশ্ন উত্তর সমাধান করার চেষ্টা করেছে, তারা অন্যান্যদের চেয়ে রিডিং এ ভালো সাফল্য দেখাতে পেরেছে। ক্ষেত্র বিশেষে এবং প্রয়োজন অনুযায়ী যত বেশি কৌশল ব্যবহার করা হবে রিডিং এ, তত ইফেক্টিভ ও সাকসেসফুল হবে। আই মুভমেন্ট, ঠিক আছে, চোখের ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে দৃষ্টিপাতের সঠিক ব্যবহার রিডিং এর ক্ষেত্রে অন্যতম পূর্বশর্ত। কোনো কিছু পড়ার সময় আমাদের চোখ কিন্তু বিরামহীন স্বচ্ছন্দ স্বচ্ছন্দ গতিতে চলে না, বরং কিছু শব্দ একত্রে দেখার পর দৃষ্টি সামান্য বিরতি নিয়ে পরবর্তী শব্দগুচ্ছে দ্রুত ধাবিত হয়। আমরা একই সাথে যতগুলো শব্দ পড়তে পারি তাকে বলা হয় আই স্পান। ঠিক আছে, এবং দুই, ইটালিক এর ব্যবহারের কারণে ও উদ্দেশ্যে প্যাসেজে দেওয়া থাকতে পারে, যেমন কঠিন শব্দ যা সম্বন্ধে পরে প্রশ্ন করা হবে তা বোল্ড করে দেয়া থাকতে পারে। ঠিক আছে, টোটাল অ্যানুয়াল, বাক্যের মধ্যে কোনো শব্দ ক্যাপিটাল লেটারে যদি ব্যবহৃত হয়, সেটা বুঝবা যে এটা একটা প্রপার নাউন। কোনো বই বা ফিল্মের নাম ইটালিক করে দেওয়া থাকতে পারে। ঠিক আছে, ইটালিক করে কোনো কিছু একটা লাইনের মধ্যে কিছু থাকলে সেটা হচ্ছে একটা বই বা ফিল্মের নাম হতে পারে। দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা কার লেখা আমাকে বলো। দ্য মার্চেন্ট অফ ভেনিস এটা কার লেখা? শেক্সপিয়ারের। শেক্সপিয়ারের। এটা কি, কি ধরনের রচনা? এটা কি কমেডি নাকি এটা ট্র্যাজেডি? ট্র্যাজেডি। না, এটা কমেডি। ট্র্যাজেডি কয়টা, কমেডি কয়টা, এটা কিন্তু পড়াইছি তোমরা, দেখে নিও আবারও। এতবার পড়া না, পড়া না পারলে তো হবে না। তো বিদেশি শব্দ, ভাই মেরে ফেলতে চাইছিল না গল্পটাতে, মানে মায়েরা তো ওই, ফেলে নাই। না। তাহলে জি জি। লাস্টে কি হ্যাপি এন্ডিং হয়েছে না? হ্যাপি এন্ডিং যেগুলো সেগুলোই হচ্ছে কমেডি। তো বিদেশি শব্দ বা শব্দগুচ্ছ ইটালিক করা থাকে। এ স্পিসিস অফ ভায়োলা ভাইরাসিস, এটা ঠিক আছে। তো বিশেষ ওয়ার্ড বা ফ্রেজের ক্ষেত্রে বিভিন্ন
বিশেষভাবে বিশেষভাবে উল্লেখ করতে, যেমন উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট দে কল্ড টোটাল স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, বিশেষ ওয়ার্ড বা বিশেষ ফ্রেজও তোমার হচ্ছে ইটালিক ভাবে করা থাকে, তো মানে ইটালিক ভাবে যে লাইনটা থাকতে পারে সেটা হচ্ছে একটা বিশেষ কিছু। বা আর যদি কোনো একটা ওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় মাঝখানে বা শেষের দিকে, মানে এই লাইনের তো এটা শেষের দিক, তাই না? কিন্তু এখানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে, তার মানে এটা একটা কি বইয়ের নাম হইতে পারে, প্রপার নাউন। এই আর কি অবস্থা। প্রি রিডিং অ্যাক্টিভিটিস, মূল রিডিং এ শুরু করার আগে এমন কিছু কাজ আছে যা করলে কম্প্রেশনের কাজ অনেক দূর এগিয়ে যেতে পারে। যেমন হচ্ছে প্রি রিডিং এর মাধ্যমে মধ্যে থাকতে পারে, যেমন টাইটেল বা শিরোনাম পাঠ। প্রথমে হচ্ছে টাইটেলটা পাঠ করবা, তাহলে অনেক কিছু বুঝে ফেলবা। যদি টাইটেল থাকে, অনেক সময় টাইটেল থাকে না। প্রথম প্যারাগ্রাফের প্রথম প্যারাগ্রাফের দুইটা বাক্য পড়বা। প্রতিটি প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ মনে করো অনেকগুলো থাকে, কিন্তু একটা রিডিং কম্প্রিহেনশন দেখবে যে অনেক বড় থাকে, দুই তিনটে প্যারাগ্রাফ থাকবে। তো প্রথম প্যারাগ্রাফের দুটি বাক্য পাঠ করলা, প্রতিটি প্যারাগ্রাফের এরকম প্রথম ও শেষ বাক্য পাঠ করবা, তাহলে দেখবে যে অনেকখানি তোমাদের মাথায় কি এসে পড়বে। প্রত্যেকটা যে প্যারাগ্রাফ, সেটার প্রথম এবং শেষ বাক্য। টপিক সেন্টেন্স বা মূল বাক্যটি শনাক্তকরণ, যে আসলে পুরা থিমটা কি আসলে, সেটা তোমার জানতে হবে। প্রথম, সাধারণত প্যাসেজের শিরোনাম যদি থাকে, দেখেই এর বিষয়বস্তু অনুমান করা যায়। ঠিক আছে, এই জার্নি বাই বোট, নাম শুনে বুঝে ফেললা যে হচ্ছে কি এটা একটা ট্রাভেল নিয়ে লেখা, যেটা হচ্ছে নৌকা ভ্রমণ নিয়ে লেখা। ঠিক আছে, অনেক সময় টাইটেল দিয়ে আমরা কিছু নাও বুঝতে পারি। শিরোনাম না থাকলে অনেক সময় প্যারাগ্রাফের প্রথম ও শেষ বাক্য আসল কথাটি বলা থাকে। ঠিক আছে, এই যে শিরোনাম না থাকলে কি প্যারাগ্রাফ প্রথম এবং শেষ বাক্যটা দেখতে হবে। আর যদি টপিক সেন্টেন্সটি কোন রকমের শনাক্ত করে ফেলতে পারো, তাহলে তো কথাই নেই। তাহলে কি তুমি তীর তালে লাগাইতেই পারবা তোমার লক্ষ্যবস্তুতে। স্কিমিং, রিডিং কম্প্রিহেনশনের প্রধান কৌশলই হচ্ছে তোমার স্কিমিং। স্কিমিং অর্থ হচ্ছে গ্লান্সিং র্যাপিডলি থ্রো এ টেক্সট টু ডিটারমাইন ইটস জিস্ট। ঠিক আছে, খুব দ্রুত আর কি তুমি দেখতে, মানে একটা চোখ বুলাবো আর কি খুব দ্রুত, তাহলেই বুঝে ফেলবো আর কি কোনটা হচ্ছে টপিক সেন্টেন্স। বোঝা টাফ আর কি, এই কারণে অনেক বেশি তোমাদের পড়ায় মানে স্কিলটা বাড়াইতে হবে। মূল বিষয়বস্তু জানার জন্য প্যাসেজের, ঠিক আছে, উপর দ্রুত বেগে চোখ বুলানো স্কিমিং বলা হয়। এক্ষেত্রে টপ ডাউন প্রসেস অফ রিডিং প্রয়োগ করা হয়। কোনো প্যাসেজের টাইটেল বা শিরোনাম নির্ধারণ বা অথবা লেখকের ব্যঞ্জনার্থ নির্বাচন সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে স্কিমিং অত্যাবশ্যক কৌশল। যেমন হুইচ টাইটেল ফিটস দ্য প্যাসেজ, এটা একটা কোশ্চেনে থাকেই থাকে। ঠিক আছে, হুইচ টপিক ডিলস উইথ দ্য প্যাসেজ, এই কোশ্চেনটাও মানে এই কোশ্চেন গুলো থাকেই আর কি, প্যাসেজে তোমরা এই কোশ্চেন গুলো পাবাই। হুইচ অফ দ্য স্টেটমেন্ট ডিলস উইথ দ্য টপিক ডিসক্রাইবড ইন দ্য প্যাসেজ, এই তিনটা কোশ্চেনের এক মানে একই অ্যান্সার। স্ক্যানিং, তারপরটা কৌশল নম্বর 7, কম্প্রিহেনশনের অধিকাংশ প্রশ্ন উত্তর এই কৌশল ছাড়া পাওয়া অসম্ভব। স্ক্যানিং অর্থ হচ্ছে গ্লান্সিং র্যাপিডলি থ্রু এ টেক্সট ইদার টু সার্চ এ specific piece of information, name, date, or etc., etc., or to get an initial impression of difficulty level. ঠিক আছে? তো প্যাসেজে বর্ণিত সুনির্দিষ্ট তথ্য, যেমন নাম, সন বা তারিখ বের করার জন্য প্যাসেজটি কতটা কঠিন তা নির্ণয়ের জন্য প্যাসেজের উপর দ্রুত চোখ বুলানো, এটাকে বলা হয় স্ক্যানিং। ঠিক আছে, প্যাসেজটার কি চোখ বুলানোটা ইম্পর্টেন্ট, বুঝতে পারতেছো? এটি বারবার বলা আছে। যেসব বিষয় খুঁজতে স্ক্যানিং ব্যবহৃত হয় তা হচ্ছে ব্যক্তি, বস্তু, স্থানের নাম। এছ- এছাড়া হচ্ছে কোনো সন বা তারিখ খুঁজতে কতটি বিষয় বা হচ্ছে কতজন ব্যক্তি সম্বন্ধে আলোচনা করা হয়েছে সেটা, ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বের করতে, প্রোনাউনের রেফারেন্স বের করতে। মেকিং দ্য টেস্ট, কৌশল নাম্বার 8, দক্ষ রিডিং এর অন্যতম একটি কৌশল হচ্ছে পড়ার সময় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বস্তু, স্থান, সন, তারিখ ইত্যাদির দাগ দেয়া। বিষয়ের আধিক্য থাকলে বিভিন্ন ধরনের দাগ ব্যবহার করা যেতে পারে, যেমন স্ক্যানিং এর সময় এসব বিষয়ে দাগাদাগি করলে প্রশ্ন উত্তর
দ্রুততার সাথে শেষ করা সম্ভব। যেটা বলতেছি তোমাদের, যে টেক্সটে দাগ দিবে আর কি, যেগুলো যেগুলো মানে কোশ্চেনের ওয়ার্ড গুলো, যদি মানে কোশ্চেনে যে ওয়ার্ড গুলো থাকবে, 5টা কোশ্চেনের মধ্যে যে ওয়ার্ড গুলো থাকবে, সেটা তুমি passage যেখানেই পাবা দাগ দিবা মাস্ট। ইউজিং দ্য কনটেক্সট ক্লু, ঠিক আছে, কোন একটি বিষয় কোন পরিপ্রেক্ষিতে বর্ণনা করা হয়েছে তাকে বলা হয় এর কনটেক্সট। আর যেসব শব্দ শব্দগুচ্ছ বা বাক্য এর অনুধাবনে সাহায্য করে তাদের বলা হয় কনটেক্সট ক্লোজ। সাধারণত মোটামুটি কঠিন প্রশ্নের উত্তর দিতে কনটেক্সট ক্লু এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্যাসেজের অনুক্ত বিষয় সম্বন্ধে অনুমান। কনটেক্সট ক্লু ছাড়া সম্ভব নয়। তারপর কৌশল নাম্বার 10, ইউজিং ব্যাকগ্রাউন্ড নলেজ, ঠিক আছে। রিডিং ব্যাকগ্রাউন্ড নলেজ গুরুত্বপূর্ণ, সেটা আগেই বলছি, ঠিক আছে। তারপর হচ্ছে 11 নম্বর হচ্ছে গেসিং। কোন শব্দ যদি থাকে সেটা হচ্ছে না পারলে তুমি বাক্যটা আর কি পড়ার ট্রাই করবা। বাক্যটার মধ্যে যদি 15টা শব্দ থাকে, 4টা যদি অজানা থাকে, তাহলে 11টা শব্দ বের করে, 11টা শব্দ তো ব্যবহার করে তুমি বাকি 4টা অর্থ কিন্তু বের করে ফেলতে পারবা বা অনুমান করতে পারবা। এটাই হচ্ছে একটা মেইন কৌশল। ইউজিং অ্যাফিক্সন, ইংরেজিতে এমন কতগুলো উপসর্গ বা হচ্ছে বিভক্তি আছে যা দ্বারা অজানা শব্দের অর্থ জানা সম্ভব। এদেরকে বলা হয় সাফিক্স বা এফিক্স। দুই প্রকার, প্রিফিক্স আর হচ্ছে তোমার সাফিক্স। প্রিফিক্স হচ্ছে শব্দের আগে বসে, সাফিক্স হচ্ছে শব্দের পরে বসে, ঠিক আছে। যেমন একটা আন, আন, আনের পরে হইতে পারে কি আনরিয়েল, রিয়েল আনরিয়েল। আনটা হচ্ছে তোমার না অর্থ বোঝাচ্ছে। তারপর হচ্ছে সাফিক্স, ঠিক আছে। যেমন হচ্ছে প্রবেবল, এবল মানে কি হতে পারে আর কি, এরকম বোঝাচ্ছে। তারপর হচ্ছে ইউজিং এটিমোলজি। এটিমোলজি হচ্ছে মানে কি তত্ত্ববিদ্যা, উৎপত্তি তত্ত্ববিদ্যা। ইংরেজি অনেকগুলো গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ আছে যা ব্যবহার করে তুমি অর্থ বের করতে পারো। যেমন সাইড, সাইড মানে কিন্তু হত্যা করা। এখন সুইসাইড মানে নিজে হত্যা করা। সুই মানে নিজ, জেনো মানে গণ, মাতর, ঠিক আছে, মানে মা। একই রকম ওয়ার্ড কিন্তু, ঠিক আছে, দেখো মাতর। আর হিন্দিতে আবার কি বলে মাতা, ঠিক আছে। সংস্কৃতি কি ছিল মাতৃ, যেমন মাতৃভূমি বলি আমরা। ফাদার, পিতা, ঠিক আছে, ফাদার। অনেকে কিন্তু ফরে বলে প, যেমন আমাদের নোয়াখালী, কুমিল্লা এরা বলে কি পানিরে বলে হানি। এমনই হচ্ছে ফাদার। ফাদার হচ্ছে তোমার গ্রিক ওয়ার্ড, এটাই হচ্ছে ফাদার। পার বদলে প চলে আসছে। তারপর হচ্ছে পিতা, পিতৃ, ঠিক আছে, এই ওয়ার্ডটা চলে আসছে সংস্কৃতিতে। একই ওয়ার্ড আর কি তখন ঘোরাফেরা করতো, আস্তে আস্তে আরো একটু বেশি চেঞ্জ হয়ে গেছে। তো ওয়ার্ড জানাটা আজকে জরুরি, এগুলো হচ্ছে টেকনিক, ওয়ার্ড টেকনিকের বই এগুলো থাকে সব, ঠিক আছে। ওয়ার্ড স্মার্টও পড়তে পারো, ওয়ার্ড স্মার্ট, সেখানেও এগুলো আছে। ইউজিং কানেক্টরস, ইংরেজিতে এমন কিছু সংযোজক বা কনজাংশন আছে যা দ্বারা কোনো অজানা শব্দের অর্থ বা লেখক অ্যাট্রিবিউট করা যায়। যেমন হচ্ছে প্যাসেজের পূর্ণাঙ্গ অর্থ হৃদয়ঙ্গম করতে এসবের যথেষ্ট ভূমিকা রয়েছে। যেমন ইউর আর্গুমেন্ট ইজ উইক বাট হিজ আর্গুমেন্ট ইজ কজেন্ট, ঠিক আছে। এখানে বাটটা হচ্ছে কি একটা কানেক্টর, আর কজেন্টটি শব্দের অর্থ হচ্ছে বোঝা যায়, ঠিক আছে। কজেন্ট মানে হচ্ছে স্পষ্ট, বোঝা যায়, এটা হচ্ছে কোজেন্ট অর্থ। জেনারেল ডিফারেন্সেস, ঠিক আছে। একটা হচ্ছে দক্ষ পাঠক, এফিশিয়েন্ট পাঠক,
আর একটা ইনএফিশিয়েন্ট পাঠক, অদক্ষ পাঠক। দক্ষ পাঠক পড়ে ও ভাবার্থ, ভাব ও ভাবার্থ পড়ে, ঠিক আছে। অদক্ষ পাঠক হচ্ছে তোমার শব্দ পড়বে। দক্ষ পাঠক হচ্ছে শব্দগুচ্ছ বা ফ্রেজ ভাগ করে পড়বে। অদক্ষ পাঠক হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বে। তো ফ্রেজ গুলো কিন্তু আলাদা করতে শিখতে হবে। তারপর হচ্ছে দক্ষ পাঠকরা কি করবে, প্যাসেজের আইডিয়া গুলোকে অঙ্কিত করে, মানে হচ্ছে দাগায় দাগায় দাগায়। আর অদক্ষ পাঠকরা কি করবে, সশব্দ পড়ে, শব্দগুলো পড়ে যাবে, লাভ নাই। দক্ষ পাঠক পড়ার একটি উদ্দেশ্য থাকে। অদক্ষ পাঠক শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু শুধু পড়বে টাইম ওয়েস্ট করার লিগা। দক্ষ পাঠক পড়ার স্পিড নির্ধারণ করে, স্পিড তোমাকে বাড়াইতে হবে, যেটা বললাম। অদক্ষ পাঠকের কোনো স্পিড নেই, আস্তে আস্তে, ঠিক আছে, চিল করে করে পড়বে, পরীক্ষায় চান্স পাবে না। দক্ষ পাঠকরা কি করবা, অব্যত ভাবে পড়তেই থাকে। আর অদক্ষ পাঠক কি জানে, বুঝার জন্য একটি বাক্য বারবার পড়তেই থাকবে, একটা বাক্য বারবার পড়া মানে শেষ, টাইমের মায়ের বাপ। তো সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ পাঠকের সমৃদ্ধি, ভোকাবুলারি বা শব্দভান্ডার, দক্ষ পাঠক তার দৃষ্টিকে স্বচ্ছন্দ গতিতে চালায় ও হচ্ছে নিয়ন্ত্রণ করে। সংশ্লিষ্ট বিষয়ে অদক্ষ পাঠকের সাথে সীমিত ভোকাবুলারি, অদক্ষ পাঠকের দৃষ্টি বিভিন্ন দিকে বিচরণ করে, ঠিক আছে। মানে অদক্ষ পাঠক তো অদক্ষই। মনে রাখার জন্য বা দ্রুত তথ্য বের করার জন্য দক্ষ পাঠক বা এফিশিয়েন্ট, দক্ষ ইংলিশ কিন্তু এফিশিয়েন্ট একটা ওয়ার্ডও শিখলা। আর অদক্ষ মানে কি, ইনএফিশিয়েন্ট, ঠিক আছে। আন না, কিন্তু অনেকে আবার আনএফিশিয়েন্ট বলতে পারে, আন না, ইনএফিশিয়েন্ট হয়, ঠিক আছে। যেমন রেগুলার, ইররেগুলার, ইররেগুলার, আনরেগুলার না। কিন্তু রিয়েলিস্টিক, ইনরেগুলার, রিয়েলিস্টিক না, রিয়েলিস্টিক, আনরিয়েলিস্টিক, ঠিক আছে। এগুলো পারতে হবে কখন কোন প্রিফিক্স বসে। দক্ষ পাঠক সমালোচনামূলক, রম্য, সাহিত্যিক ইত্যাদি বিভিন্ন ভাবে রিডিং কে ভাগ করে, কিন্তু অদক্ষ সবকিছু শুধু বাছ বিচার না করে শুধু সবকিছু পড়েই যায়, পড়েই যায়। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো কথা বলা আছে। তো সেটা আমরা দেখি। ল্যাঙ্গুয়েজ, টেক্সটের ভাষা পাঠকের কাছে বোধগম্য বলে মনে হয় যারা হচ্ছে দক্ষ। অদক্ষদের টেক্সটের ভাষা কঠিন লাগে। বিষয়বস্তু হচ্ছে তোমার, সে জ্ঞান রাখে, পূর্বে জ্ঞান সে প্রয়োগ করতে পারে, মানে সে আগের থেকে স্মার্ট, এই জন্য পারে। স্পিডে দ্রুত থাকে, অ্যাটেনশন, সে হচ্ছে যে কিওয়ার্ড গুলো আছে শুধুমাত্র সেগুলো দেখে, বাকিগুলো সে এড়িয়ে যাবে। সব তো পড়ার সময় নেই, তাই না। কিওয়ার্ড কোনগুলো, যে কোশ্চেনে যেগুলো থাকবে সেগুলোই কিওয়ার্ড। তবে অজানা শব্দ, অজানা শব্দ হচ্ছে জানা শব্দ দিয়ে সে বুঝে ফেলবে। প্রেডিকশন করবে ওই জানা শব্দ দিয়ে। ব্যাকগ্রাউন্ডে যে নিজের অভিজ্ঞতা, পূর্ববে জ্ঞান, সেটা দিয়ে বুঝবে সে। পারপাস কি, পারপাস হচ্ছে জ্ঞান অর্জন করা। মোটিভেশন হচ্ছে তাকে চ্যালেঞ্জিং করে তুলবে সবকিছুতে। স্ট্র্যাটেজি কি, টেক্সটের জন্য বিভিন্ন কৌশল হচ্ছে সে অবলম্বন করবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি। ওকে, এবার হচ্ছে একটা প্যাসেজ যদি আমরা সলভ করি মোটামুটি। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব, মনে করে এই যে মনে করে একটা কোশ্চেন আমরা পাইলাম, ঠিক আছে।
ঠিক আছে, এটা হচ্ছে তোমরা প্যাসেজটা একটু রিডিং দাও। এই প্যাসেজটা আমরা এখন সলভ করব। ওকে, মনে করো পরীক্ষার হলে এখন আমরা একটা প্যাসেজ পেয়ে গেলাম। ঠিক আছে, এই যে একটা প্যাসেজ, এটা মনে করো পরীক্ষায় আসছে। তো প্যাসেজ বিভিন্ন জায়গা থেকে হতে পারে, আনসিনও আসতে পারে, সিনও আসতে পারে। সিনে আসলে তোমাদের ফার্স্ট পেপারের বই থেকে দিয়ে দিবে, যেটা অলরেডি বিউপি তে কয়েকবার করছে। ফার্স্ট পেপারের বই থেকে প্রতি বছরই প্যাসেজ দিয়ে দেয় একটা। তো ফার্স্ট পেপারে সব করে প্যাসেজ তোমাদের পড়ে ফেলতে হবে মাস্ট, তাহলে কিন্তু কমন পাবে, আশা করতে পারো। তো একটা প্যাসেজ যদি পাও তাহলে কি তুমি ফার্স্টে কি রিডিং করবা, না প্রথমে কাজ কি বলো তো, কি বলছিলাম? চোখ হোয়াটস দ্য বুলানো ফার্স্ট একটা। টাস্ক? ফার্স্টে কোশ্চেন পড়বো, রাইট? তো চারটা কোশ্চেন এখানে। চুজ দ্য সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। এই কোশ্চেনটা প্রত্যেকটা প্যাসেজে থাকবে, ঠিক আছে? মানে মূল থিম কি সেটা চাবেই চাবে। ঠিক আছে, সুইটেবল টাইটেল বা মূল থিম এটা চাবেই। এখানে কি দ্য প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট, ঠিক আছে, ওয়ার্ড গুলো একটু দেখো। দেয়ার ইজ নো scarcity scarcity of arable lands in Asia and Africa. More land is available for wheat cultivation. It is possible to discover new strains of paddy and wheat. Every year, the population of the world is increasing by 8 billion. In the passage, the word planners refers to those connected with city planning, industrial planning, land management, agriculture. ঠিক আছে, ওয়ার্ড আমরা পেয়ে গেলাম। এখানে প্ল্যানার্স আছে, তারপরে এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। এভরি ইয়ার পপুলেশন, ইট ইজ পসিবল, তো স্ট্রেন্স, পেডি, হুইচ, তারপর এশিয়ান, আফ্রিকা, অনেকগুলো লাইন আমরা কি পেয়ে গেলাম। তারপর নিচে কি আছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অ্যান এফেক্টিভ ওয়ে টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ ফুড শর্টেজ বাই বাই ফুড শর্টেজ কি দ্বারা, হেল্পিং এগ্রিকালচার scientists to produce new types of seeds, stop, stopping cities from expanding, reducing population growth, creating more agriculture farms। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন আমরা অ্যান্সার মানে অপশন সহ পড়ে ফেললাম। এবার হচ্ছে আমরা মেইন প্যাসেজে যাব। প্রথম লাইন আগে পড়বো আর শেষ লাইন কি আগে পড়বো? Today there are nearly 8 billion people living in the world, and every year the number is increasing। ঠিক আছে, টুডে মানে এখন, আজ পর্যন্ত 8 বিলিয়ন মানে প্রায় 800 কোটি লোক পৃথিবীতে বসবাস করতেছে, এবং প্রতি বছর এভরি ইয়ার দ্য নাম্বার ইজ ইনক্রিজিং, মানে নাম্বারটা কি বাড়তি আছে। অলরেডি a number of new strains of paddy and wheat have been developed in different parts of the world। ঠিক আছে, অলরেডি, ঠিক আছে, এ নাম্বার অফ মানে কি বলছে যে অলরেডি কি হয়েছে,
এ নাম্বার অফ নিউ স্ট্রেইনস অফ প্যাডি অ্যান্ড হুইট, ঠিক আছে, গম থেকে শস্য, এগুলো কি হচ্ছে বিভিন্ন এলাকায়, পৃথিবীর চাষাবাদ কি হচ্ছে অনেক বেশি জোরে সোরে, সেটাই বলতে, তার মানে কি খাবার আর হচ্ছে পপুলেশন নিয়ে মোটামুটি এটা এই প্যাসেজটা হচ্ছে বলতেছে, তাই না? এটা আমরা বুঝে ফেললাম, তাহলে টাইটেলটা কি হইতে পারে? দ্য প্রবলেম অফ গ্লোবাল পপুলেশন গ্রোথ। শুধুমাত্র গ্লোবাল পপুলেশন তো না, কারণ লাস্টের লাইনটা দেখতেছি খাদ্য নিয়েও কথা বলতেছে। হাউ টু ফিড ফাস্ট গ্রোয়িং পপুলেশন, ঠিক আছে, এটা কিন্তু মিলে ফাস্ট গ্রোয়িং পপুলেশনের খাবার, এটা মিলে কিনা? নিচে হচ্ছে খাবারের কথা বলা আছে, আর উপরে বলা আছে কিসের কথা? গ্রোয়িং, এ যে ইনক্রিজিং, এভরি ইয়ার ইনক্রিজিং, তার মানে এইটা একমাত্র এটা মিলতেছে কিন্তু। এটা আমরা অপশনে রাখতে পারি। পরের অপশন গুলো তো দেখি, দ্য নিউ ভ্যারাইটিস অফ ক্রপস, সেটা শুধু লাস্ট লাইন অনুযায়ী বলতেছে, না লাস্ট লাইন না, এটা পুরো প্যাসেজে কোথাও বলতেছেই না। তার মানে কি এলিমিনেশন অনুযায়ী এটা আমরা পুরোপুরি বাদ দিয়ে দিতে পারি, এটা জীবনও না, একটু শিওর। দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ এরাবল ল্যান্ডস, ঠিক আছে, এরাবল ল্যান্ডস, ল্যান্ডস নিয়ে আমরা প্রথম লাইনেও পাই নাই, শেষ লাইনেও পাই নাই, তার মানে এইটা নিয়েও কি প্যারা নাই? ঠিক আছে, আমরা হচ্ছে টাইটেলটা অল টাইম বের করবো কিভাবে, কোন কোন লাইন পড়বো আমরা বলো তো, প্যাসেজের কোন কোন লাইন পড়বো টাইটেল বুঝতে, টপিক সেন্টেন্স বুঝতে? হ্যাঁ, কোন কোন লাইন? ফার্স্ট আর লাস্ট। এই তো, গুড বয়। তো ফার্স্ট এবং লাস্ট মিলে এই একটাই মিলছে, তার মানে এটাই আনসার 100%। তো প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট, প্যাসেজটা আসলে কি নিয়ে বলতেছে? এভরি ইয়ার দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং বাই 8 বিলিয়ন। এটা কি সম্ভব? প্রতি বছর কি 8 বছর করে বাড়তেছে নাকি? সম্ভব না। ইট ইজ পসিবল টু ডিসকভার নিউ স্ট্রেনস অফ প্যাডি, ঠিক আছে, এটাও পসিবল, কিন্তু এটা তো ইমপ্লাইজ করে কিনা এটা আমরা দেখি আরো। মোর ল্যান্ড ইজ অ্যাভেলেবল ফর হুইট কাল্টিভেশন, দেয়ার ইজ নো স্কার্সিটি অফ arable lands in Asia and Africa. তো এখান থেকে তোমরা বলো দেখি অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা, সরি 2 নাম্বারটা। এ। একজন বলতেছে হচ্ছে এ, এটা কি সত্যি কথা সি নাকি? হবে। এটা কি সত্যি কথা নাকি? সি হবে মনে হয়। একজন বলতেছে সি। একজন বলতে এই ইয়েটা অফ রাখো। কি মনে হইতো? তো এইভাবে একজন এ বলো, একজন বি বলো, একজন সি বলো, একজন ডি বলো, তো তো সবকটা বলেই ফেলতেছো, তাহলে কি হইলো নাকি? ওকে, তার মানে আমরা এই বি নাম্বারটা আমরা যেটুক প্রথম লাইন আর লাস্ট লাইন পরে তো জাস্ট এইটা বোঝা যায় যে টপিক সেন্টেন্স বা টাইটেলটা কি হইতে পারে। তো এই জন্য হচ্ছে আমরা পুরোটা একটু রিডিং দিয়ে দেখি, ঠিক আছে, কোনটা এটার সাথে মিলে। ঠিক আছে, তো আমরা চারটাই কিন্তু অপশন পড়ছি। তো এখন আমরা একটু দেখলে বুঝবো। ফিডিং দেয়ার ফাস্ট গ্রোয়িং পপুলেশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইন এশিয়া আফ্রিকাতে কি মানে খাওয়ানো একটা চ্যালেঞ্জ আর কি। Scientists, agriculture experts, and planners have to discover new ways to produce more food. নতুন নতুন পদ্ধতি, তোমার হচ্ছে নতুন নতুন পদ্ধতি বের করতে হবে যাতে বেশি পরিমাণে চাল উৎপাদন করা যায়। তোমার আব্বু আম্মুর কাছে শূন্য, তোমার আব্বুর কাছে, তারা আগে যেই জমিতে আর কি পুরা জমি মিললে 1 মণ ধান পাইতো আগে, ঠিক আছে, পুরা জমি মিললা। আর এখন হচ্ছে 1 শতক থেকেই পায় হচ্ছে 1 মণ, 1 শতক জমি।
ঠিক আছে। আর আগে পুরো 1 বিঘা জমিতে 1 মণ ধান হইতো। তার মানে চিন্তা করো কতটা উন্নত হয়েছে। ওয়ান পসিবল ওয়ে ইজ টু ব্রিং মোর ল্যান্ড আন্ডার কাল্টিভেশন। ঠিক আছে, আগের যুগে জমিও মানুষ কম চাষাবাদ করতো আর কি। অনেক ল্যান্ড আর কি শুধু শুধু এমনি পড়ে থাকতো পানির অভাবে বা হচ্ছে ডোবা হইলে বা বিভিন্ন কিছু হইলে মানুষ চাষাবাদ সেগুলো তো করতো না। আর এখন তো মানুষ রাস্তাও ছাড়ে না। ঠিক আছে, সিলেটে দেখলাম যে একটা মহাসড়ক হাইওয়েতেও তোমার হচ্ছে একটু ভাঙা ছিল, এই কারণে ওইখানে তিনি ধান চাষ করছে। দেখো তোমরা সার্চ দিলে পাইতে পারো। This can be done only in places where there is a lot of land not used for agriculture. In many countries, however, arable land is scarce. ঠিক আছে, মানে হচ্ছে তোমার চাষাবাদ করার জমি খুবই কম আছে আর কি। And whatever is available is needed for other purpose. For example, expanding cities and setting up industries. যেটুক জায়গা আছে ওইটাই তোমার হচ্ছে শহর বড় করতে লাগে, যেমন নারায়ণগঞ্জ এখন ঢাকার মধ্যে এসে পড়তেছে। তারপর এদিক থেকে গাজীপুর, সাভার, এগুলো সব ঢাকার আন্ডারে চলে আসতেছে, কেরানীগঞ্জ। ঠিক আছে, কারণ হচ্ছে ঢাকা কিন্তু আরো বড় হচ্ছে আর কি, এই কারণে। A second way is to make use of new types of seeds to produce more foods। ঠিক আছে, নতুন বীজ টিজ দরকার যাতে নতুন মানে অনেক বেশি যাতে খাবার উৎপাদন করা যায়, কারণ লোক যেহেতু বাড়তেছে খাবারও তো বাড়াইতে হবে, নাহলে কিভাবে কি। এই জন্য একজন বলে গেছিলেন, ম্যালথাস, যে মানুষ মানুষ ভাবে সংখ্যায়, নাম্বার সিস্টেমে আর হচ্ছে জ্যামিতিক হারে বাড়ে হচ্ছে খাবার। আচ্ছা, এটা তোমাদের ওই দর্শনের ক্লাসে বলে দেবো এখন এক্স্যাক্টলি কি বলছিলেন। তো এখান থেকে আমরা কি বুঝতেছি যে হচ্ছে দেয়ার ইজ নো স্কারসিটি। স্কারসিটি কি নাই নাকি? স্কারসিটি তো আছে। তার মানে শুধুমাত্র এইটা হলো মিলতেছে সি নাম্বারটা, তাই না? ইট ইজ পসিবল টু ডিসকভার নিউ স্ট্রেনস অফ পেডি অ্যান্ড হুইট। ঠিক আছে, মানে নতুন জাত এটা উদ্ভাবন করা কি সম্ভব। তারপর ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড প্ল্যানার্স রেফার্স টু দোজ কানেক্টেড উইথ। কি হবে এটা বলো তো, কোনটা হবে? সিটি প্ল্যানিং, ল্যান্ড ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং, এগ্রিকালচার, কোনটা হবে? এই প্ল্যানার্স দ্বারা, এই প্ল্যানার্স আমরা এখানে চলে যাই, দেখো এখানে প্ল্যানার্সটা আছে, তখনই আমরা হচ্ছে দাগায় রাখছিলাম। ভাই ওই যে উপরে সায়েন্টিস্ট, এগ্রিকালচার এক্সপার্টস and planners have to discover new ways to produce more food. এই যে এখানে আছে প্ল্যানার্স। তো এখানে প্ল্যানার্স বলতে কি বোঝানো হচ্ছে? প্ল্যানার্স এখানে কারা? যারা এগ্রি পরিকল্পনা করবে, হ্যাঁ, যারা পরিকল্পনা করবে, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করবে। আর এইখানে আনসার কি হবে তাহলে? এগ্রিকালচার, এগ্রিকালচার। এগ্রিকালচার। লিঙ্কন। ওকে, এবার ডি নাম্বার, 4 নাম্বারটা বলো। According to the passage, an effective way to face the challenge of food shortage is by। ক নম্বর? এ নম্বর হবে। হ্যাঁ, এটা কিন্তু আরেকটা নিয়মে হয় দেখো। সব না থেকে পারলে, বড় হ্যাঁ না পারলেও পারতো এটা, কারণ এটা সবচেয়ে বড়। দেখো লাইনটা দেখছো কি বড়, একটা সিএলপি। লাইনও এত বড় নাই। ভাই সবসময় কি বড়টাই দেখাবো না পাইলে? হ্যাঁ, 100%। যদি ভাই ওটা না হয়? না হওয়ার চান্সই নেই, 99%ই বড়টা হবে, বড়টাই হবে। আর ভাই এই যেটা আর মনে কি। করেন ভাই, মনে করেন অদ্ভুত আসবে ভাই, ওইটাই কি দেখাবো? হ্যাঁ, এটা তো তুমি ইমপ্রেস হয়েছিলে, বলছিলে অ্যাডমিটের জি সময় ভাই, আমাকে যে আমি ভাই দেখছি এটা তো ভাই, আপনি আমি ম্যাজিক দেখাইলে। ভাই আমি এটা লিটারেলি উদ্ভাসে করছি ভাই। এইটাই হইছে ভাই, ওইটাই আনসার। হ্যাঁ, এটাই হয় আর কি, এই আর কি অবস্থা।
তো সবসময় হচ্ছে সবচেয়ে যেটা বড় থাকে সেটাই হচ্ছে অ্যান্সার হয়। কারণ বড়টা দিতেও তো সময় লাগে, পেজ লাগে, অক্ষর লাগে, ঠিক আছে, টাইপিস্ট টাইপ করা লাগে। তো বড় যদি অপশন না রাখে তাহলে বড় হবে কিভাবে? মানে বড় অপশন রাখার তো প্রয়োজন নাই, অপশন থাকবে ছোট। অ্যান্সার যদি বড় হয় তখন হচ্ছে সেটা বড় করতে হয়, এটাই কমন সেন্স আর কি, ঠিক আছে। তো এই টেকনিক তোমরা অবলম্বন করবা ভরপুর। আর দাগাবা হচ্ছে সব, দাগাবা কি পরীক্ষার হলে। সব ভাই সব। হ্যাঁ, পারো আর না পারো দাগাই দিয়ে আসবে, জাহাঙ্গীরনগরে চান্স হয়ে যায় আর কি সব দাগাইলে। ওকে। আর ম্যাথ, আইকিউ, ইংলিশ এগুলো পারলেই চান্স হবে পিসিতে। আইকিউতে সি ইউনিটেও কিন্তু আইকিউ থাকে, ঠিক আছে, লেখা নাই কোথাও থাকে। এই আর কি অবস্থা। ডিতেও থাকে আইকিউ। ভাই লাক খারাপ হলে আর তো অনেক পারবা আর কি আশা করি যে। আর এটা পারার জন্য তোমাদের কম্প্রিহেনশন পারার জন্য রিডিংটা বাড়ায় দাও এই কয়দিন। লিস্ট ফার্স্ট পেপারে যে কয়টা প্যাসেজ আছে অর্থ সহ প্রত্যেকটা, মানে ফার্স্ট পেপারের বইয়ের যাতে কোনো অর্থ বাদ না যায়, প্রত্যেকটা অর্থ যাতে পারো, ঠিক আছে। 2 দিন সময় নিয়ে এটাই করো। ফার্স্ট পেপার বইটা পুরো রিডিং দিয়ে দাও, ওই কবিতা সহ, ঠিক আছে। সেপ্টেম্বর অন যশোর রোড এটা থেকে বিওপিতে আসছিল পরীক্ষায়। এই আর কি অবস্থা দিন দুনিয়ার, ঠিক আছে। ওকে, আশা করি ক্লাসটা ওইভাবে শেষ। তো কারো কোনো রিভিশনটা কোশ্চেন পেয়ে থাকলে গেলে I will give you only 2 minutes for any kind of questions you can ask, any kind of. হ্যাঁ, সব জায়গায় তো এমনও হইতে পারে যে ভরপুর Make it louder. You are so quiet. I can't listen to you. হ্যাঁ, সব জায়গায় তো একটা রিস্ক থেকে যায় যদি এরকম হয় যে নেগেটিভ বেশি কাটা হয়ে গেল। রিক্স, রিক্স এ না নাই, রিক্স হলো শুধুমাত্র বিসিএস এ 0.50 করে কাটে জীবন বাইর করে দিবে, ঠিক আছে। এছাড়া আর কোনো রিক্স নাই, সব দাগাবা। আমি নিজে দাগায় চান্স পাইছি আমি পঞ্চম এসে। আমার স্টুডেন্টরা ষষ্ঠ হইছে, ফার্স্ট হইছে আন্দাজি অমিত হাসান, অমিত গোমেজ। কিন্তু আপনিও তুমি, কি হ্যাঁ আপনিও কি মানে কি? মানে আপনার সময়? হ্যাঁ আমি তো সব দাগাইছি, এমনও সব দাগাই। বিসিএস এত রিক্সের পরও আমি সব দাগাবো হয়তো, না হইলেও কাছাকাছি যাব বিসিএস, কারণ বিসিএস এ হচ্ছে 0.50 তো অনেক প্যারা, আর জাহাঙ্গীরনগরে মাত্র 0.20। কিন্তু সব দাগায় আরো কয়েকটা দাগান থাকলে তাও দাগায় আসার দরকার। কিন্তু এগুলো নিয়ম লাগে কার কাছে, যে হচ্ছে মনে করো মোটামুটি ভালো পড়াশোনা করছে আর কি, তাদের জন্য। তোমরা মনে করো ভাইয়া, না পড়াশোনা করে যদি যাও তাহলে তার হবে না। হ্যাঁ বলো। ভাইয়া আপনার সময় আপনি কত মার্ক পেয়েছিলেন? মার্কস আমাদের টাইম আর কি দেখাইতো না, সত্য কথা বলতে যেটা, এখন তো সব দিয়ে দেয়। আচ্ছা ভাই, মিনিমাম কত পাইলে আশা করা যায় চাবিতে? নাম্বার মিনিমাম নাই? আসলে ধরলে আর প্যারা, লিস্ট 80-তে, 80 না তো 100 ধরে জিপিএ সহ। লিস্ট 100-এ তোমার হচ্ছে 68, 67 পাইলে লাস্ট সাবজেক্ট হলে পাইতে পারো। আর টপ সাবজেক্ট পাইতে আরো বেশি পাইতে হবে, 72, 73, 74, 75 এরকম ট্রাই করো 100-তে পাওয়া, 100-তে 75, ঠিক আছে। তাহলে মোটামুটি ফার্স্ট হয়ে যেতে পারবা। এই টার্গেটেই নামো, কারণ হচ্ছে তোমার চান্স পায় কতজন, যেমন হচ্ছে বি ইউনিটে সিট হলো 163টা, 163, পরীক্ষা দিবে প্রায় 50,000। তো 50,000-এ তুমি হচ্ছে 163 তম হইলে তোমার চান্স হচ্ছে। তাহলে 163 50,000-এ হইতে পারলে তুমি ফার্স্ট হইতে আর কয়টা সিট, 160টা সিট আগাইতে হবে। তাহলে 160 জনের পিছাইতে তোমার প্রবলেমটা কোথায়? তাহলে ফার্স্ট হওয়ার টার্গেট নিয়েই পড়তে হবে এমনিতেও না চাইলেও। ওকে। ও ভাইয়া আচ্ছা ওই, আচ্ছা। আর এক নম্বরে, এক নম্বরে পিছে 500 জন, ঠিক আছে। ভাইয়া ওই আর ম্যাথে। নেগেটিভে তোমাদের যেটা টেকনিক বলতেছিলাম, মানে 5টা যদি দাগাও, যদি আন্দাজে মনে করো দাগলে 5টা, তার মধ্যে যদি একটা কি হবে না, একটা তো হবেই, মনে করো প্রত্যেকটা বি দাগাইলে একটা না একটা বি তো হবেই। তাহলে পাইলে 1 নাম্বার, আর নেগেটিভ হইলো 4টা, 4টা ভুলের জন্য কাটা গেল কত, 0.8। তার মানে কি 0.2 তোমার লাভ, 0.2-র জন্য তোমার সিরিয়াল কিন্তু আগে যাবে।
পয়েন্ট 2 এর জন্য অ্যাটলিস্ট তোমার সিরিয়াল 500-তে আগা, 500 হচ্ছে 1 নম্বরে আগায়। তাহলে পয়েন্ট 2 তে তুমি দেখো কতজনরে কাটাইতে পারবা। 500 জন হচ্ছে 1 নম্বরে, তাহলে পয়েন্ট 2 তে অ্যাটলিস্ট 100 জনরে আগায় ফেলতে পারবা। ঠিক আছে, তো এই জন্য পয়েন্ট 2 অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 5টা দাগাইলে তো আন্দাজ এমনি হবে, তুমি বাসায় ট্রাই করে দেখো। বিভিন্ন মডেল টেস্ট, আন্দাজে একটা মডেল টেস্ট মনে করো যেটা তুমি জীবনে পারো না, দরকার বলে আইএলটিএস এর কোশ্চেনও তুমি সলভ করে দেখো, 5টা দাগাইলে এটলিস্ট 1-2টা এমনিতে আন্দাজে হয়ে যায়। কিন্তু আহ এটা কিন্তু টপারদের জন্য এই এটা লাগে, কারণ হচ্ছে সে তো আহ, মনে করো 10টা সে পারে না, বাকি 70টা তো সে ভালোভাবে পারছে। তাহলে বাকি আর 10টা থাকে, তখন হচ্ছে সেইভাবে পারে। বা বাকি মনে করো সে 65টা 60টা পর্যন্ত সে একদম হইছেই হইছে তার। বাকি 20টার মধ্যে মনে করো 60টাতে সে পারছেই, বা 55টাও যদি পারে তাও মনে করো আমি তাদের ভালোই বলবো। মনে করো 55টা ফুল পারছে, ঠিক আছে, তাহলে বাকি থেকে আর কয়টা কোশ্চেন? 25টা এখন যদি সে আন্দাজেও জায়গায় 5, 7, 8টা যদি হয়ে যায়, আর বাকিগুলা তোমার নেগেটিভ বাদ দিয়েও দেখবা যে 2 নাম্বার 3 নাম্বার তোমার ঘরে থাকবে। ঠিক আছে, যারা হচ্ছে মনে করো শুধুমাত্র 55টা দাগায় চলে আসবে তারা চান্স হবে না, কিন্তু যারা হচ্ছে 55টা দাগানোর পর বাকি 25টাও দাগাইছে আন্দাজে সহ, তার হচ্ছে 3, 4 নাম্বার ওইখান থেকে বাইর করে আসে নিয়ে আসতে পারবে। এবং 1 নম্বরে 500 জন আগায়, তো এরকম সে 3 নাম্বার বের করতে পারলে 3, 15, 3, 5, 15, 1500 জনকে সে আগায় ফেলতে পারলো, এবং সে হয়তোবা টপ করবে, 10তম হইলো, 15তম হইলো। ঠিক আছে, এই আর কি অবস্থা। আমি আশা করি বুঝাইতে পারছি তোমাদের সুন্দর মতো। এর থেকে আর কি আর বোঝানোর কিছু নাই। আমার পদাঙ্ক অনুসরণ করলে তোমাদের চান্স হতে বাধ্য, ফার্স্টও হয়ে যেতে পারো, সবাই আর কি, কেউ না কেউ। এই আর কি অবস্থা। ভাইয়া তাহলে এইচএসসি টেক্সট বই পড়লেই না কম্পিটিশনের জন্য? সেটা আগে শেষ করো, আর এই শীটে তো আরো কয়েকটা আছে। আর ইনশাআল্লাহ। উম, হ্যাঁ, এই করে করো আপাতত। এই শেষ করার পর আমার আবার জিজ্ঞেস করে, আমি আবার বলবো না নতুন কিছু। ওকে, ওকে। ওকে, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল। ভাইয়া